হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলামেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, আমি নীতি। ইউথ আড্ডা বৈঠকির আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, কারণ তোমাদের ইউথ আড্ডা নিয়ে এই ভালোবাসা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তোমাদের ইমেল, কমেন্টস, চিঠি। ভালো না থেকে উপায় আছে? আর সবচেয়ে বড় কথা, ইউথ আড্ডায় এত গুণী বন্ধুরা আসেন, আমরা গান শুনি, গল্প হয়, আড্ডা হয়। ঠিক তেমনই আজকের এই পর্বে দুজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। শরৎ শিল্পী দেবাঞ্জন ভট্টাচার্য এবং তবলায় রয়েছেন অরিজিৎ সাহা। নমস্কার। দেবাঞ্জন এবং অরিজিৎ, তোমাদের সঙ্গে আজকের পর্বে জমিয়ে গান, গল্প, আড্ডা হবে। প্রথমেই দেবাঞ্জনের কাছে আসি। দেবাঞ্জন, অনেক রকম বাদ্যযন্ত্র ছিল, সরোদ, কেন সরোদ বাঁচলে? আমার বাড়ি একাধারে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিংয়ের বাড়ি, অন্যদিকে শাস্ত্রীয় সঙ্গীতের অ্যাভিড লিসনার আমার বাড়িতে আমার বাবা। ছোটোবেলা থেকেই বিভিন্ন এলপি রেকর্ডস, ক্যাসেটস, সিডিজ শোনার সৌভাগ্য হয়েছে এবং সেখান থেকে সমস্ত যন্ত্রের মধ্যে সরোদের যে একদিকে মিষ্টত্ব এবং গাম্ভীর্য, এই দুটোই আমাকে ভীষণভাবে আকর্ষণ করে, সেইভাবেই সরোদে আসে। বাহ, চমৎকার বললে, সরোদের মিষ্টত্ব এবং গাম্ভীর্য, মানে সরোদের সুরের যে একটা বিশেষত্ব রয়েছে সেটা তুমি কোথাও গিয়ে। হ্যাঁ, এবং পরবর্তীকালে যখন বাজানো মানে শেখা শুরু করলাম, তখন দেখলাম যে যেহেতু এটা কমপ্লিটলি ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট, তো একদিকে আমাদের যে মিড অর্থাৎ যে গায়কী অঙ্গ এবং যেটা তন্ত্রকারী বাজ মানে যেটা ধ্রুপদ অঙ্গ, দুটোর সমান একটা সংমিশ্রণ সরোদে দেখা যায়। তো সেটাই আমার ভীষণভাবে আকর্ষণ করেছে সরোদের দিকে। বেশ, অনেক গল্প করব আমরা। প্রথমে কি শোনাচ্ছ আমাদের? আজকে একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছি। শাস্ত্রীয় সঙ্গীতের যেসব স্বল্পশ্রুত রাগ, সেগুলো দিয়ে শুরু করছি। প্রথম রাগ মেধাবী। রাগ মেধাবী আচার্য বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের সৃষ্ট রাগ, এবং এই রাগটি উৎসর্গ করা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং পরবর্তীকালে স্বরসম্রাট উস্তাদ আলী আকবর খাঁ সাহেব এই রাগের সম্পূর্ণ রূপদান করেন। এবং এই রাগটি অত্যন্ত কঠিন রাগ। এর মধ্যে রাগ মালুহা, ছায়ানট এবং হাম্বিরের সংমিশ্রণ রয়েছে। বিলম্বী ঝাপতালে বাজিয়ে শোনাচ্ছি। শোনা।
অপূর্ব। তুমি তো বাজানোর আগে আমাদের জানালেই। আচ্ছা, প্রথম তালিম কার কাছে? আমার প্রথম তালিম উস্তাদ ধ্যানেশ খান সাহেব, তারপর ওনার জ্যেষ্ঠ ভ্রাতা উস্তাদ আশিস খান সাহেব, এবং পরে ভিদুষী আমিনা পেরেরা। তিনজনের কাছেই আমার তালিম। বেশ, অরিজিতের কাছে একটু একদম। আসি। অরিজিৎ, তবলা কবে থেকে? মায়ের বাড়ির দিকে সবাই, মানে আমার মামা, আমার দাদু, ওনারাও সবাই তবলা বাজাতেন। তো আচ্ছা। সেখান দিয়ে আমার অ্যাট্রাক্ট হাতে হওয়া খড়ি। তবলার প্রতি। হ্যাঁ, আমার 6 বছর বয়স দিয়ে, আমার আরো ছোট দিয়ে 6 বছর বয়স দিয়ে শেখা শুরু। তার আগে নিজেই একটু মামা দাদুর কাছে একটু দেখে দেখে বাজানো মানে তবলা। ছোটবেলা থেকেই ছোটবেলা দিয়েই, তবলার হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে একদম বেড়ে একদম উঠেছে, মামার বাড়ির দিকে। মামার বাড়ির দিকে একদম। তারপর তালিম নেওয়ার তারপরে 2006 সালে আমি পণ্ডিত কুমার বোস ওনার কাছে যাই, ওনার কাছেই তালিম নেওয়া। দেন তারপরে পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, এই দুজনই আমার গুরু, ওনাদের কাছেই। এবং প্রথম গুরু ডেফিনেটলি মামা। এই তারপর এখন তবলা নিয়ে এখন এটাই, হ্যাঁ, এটা নিয়েই চলছে। বেশ। আচ্ছা, দেবাঞ্জনের কাছে আসি। তুমি বললে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমার পড়াশোনা, তারপরে গান বাজনার দিকে তোমার জীবনের মোড়টা ঘুরে গেল। জীবনটাই ওইভাবে চলেছে। মানে এখানে দুটো উল্লেখযোগ্য ঘটনা বলি। হ্যাঁ। সেটা হচ্ছে যে ঠিক মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার গুরুজি অর্থাৎ উস্তাদ আশিস খান সাহেবের বাজনা উস্তাদ জাকির হোসেনের সঙ্গে, এবং তার আগে আমার প্রথম পাবলিক পারফরমেন্স নজরুল মঞ্চে। তো দুটোই সসম্মানে উত্তীর্ণ হয়েছিলাম। মাধ্যমিকেও প্রথম 50-এর মধ্যে ছিলাম। পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া, ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে 3rd ইয়ারে একসঙ্গে আমাদের যে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষা গেট, সেটা ক্র্যাক করেছিলাম। তার সঙ্গে বেসরকারি একটি খুব নামকরা এমএনসিতে জব, তার সঙ্গে আমাদের আইসিসিআর অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এমপ্যানেলমেন্ট, এবং অবশ্যই আকাশবাণী সঙ্গীত প্রতিযোগিতা যে সর্বভারতীয় স্তরে হয়, সেখানে প্রথম স্থান অর্জন করার জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক। চমৎকার। তো যার জন্য আমি অ্যাকচুয়ালি আরো বেশি একটা ডায়লেমার মধ্যে পড়লাম যে আচ্ছা, কোনটা এটা নিয়ে কোন পড়বো। সাল? এটা হচ্ছে 2008। আমি তখন 3rd ইয়ার ইঞ্জিনিয়ারিং। তো সেখান থেকে ঠিক করলাম যে মাস্টার্স করব। মাস্টার্সে পেলাম আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি শিবপুর, আইএসটি শিবপুর। তো সেখানেও ইলেকট্রনিক্স, মাইক্রোওয়েভ কমিউনিকেশন নিয়ে স্পেশালাইজেশন শুরু করলাম। তো সেখানেও মজার ব্যাপার যে যখন 2nd ইয়ারে পড়ছি, তখন ঠিক আমাদের ফাইনাল যে থিসিস জমা পড়বে তার 1 মাস আগে ভারত সরকার এবং গভর্নমেন্ট অফ সুইডেন একাধারে একটা স্কলারশিপে আমাকে প্রথম জীবনের বিদেশ ট্যুর সুইডেন, সেটা ইন্ডিয়ান কালচারাল ডেলিগেট হিসেবে পাঠানো। মানে আমি এই কারণেই বলতে চাইছি যে আমার জীবনে অদ্ভুতভাবে প্রথমে বাবা মার পথ দেখানো, পরবর্তীকালে আমার জীবনটা এমনভাবে এগিয়েছে যে দুটোকে নিয়ে সঙ্গে চলা। আরো অনেক গল্প হবে, এরপর কি শোনাবে বলো? শরদে এখন শোনাবো শরদে রবি, অর্থাৎ শরদে রবীন্দ্রসঙ্গীত। এবং এখানে একটি ভীষণ উল্লেখযোগ্য যে এই শরদে রবি এবং শাস্ত্রীয় সঙ্গীত একসঙ্গে আমার বাজানোর সৌভাগ্য হয়েছিল স্বয়ং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সামনে। তো সেই শরদে রবির সুর গানটা আমি ইচ্ছা করে অ্যানাউন্স করছি না, আশা করি যারা দর্শক তারা শরদের সুর দিয়েই বুঝতে পারবেন কি গান।
তোমরা দুজনেই অনবদ্য। চমৎকার লাগলো। আমাদের পরবর্তী কি শোনাবে? এখন শোনাচ্ছি রাগ চন্দ্রনন্দন। আচ্ছা, রাগ চন্দ্রনন্দনের স্রষ্টা স্বরসম্রাট উস্তাদ আলী আকবর খান সাহেব, এবং এই রাগটিও 4টি রাগের সংমিশ্রণে, চন্দ্রকোষ, নন্দকোষ, মালকোষ এবং কৌশিকানারা। বিলম্বিত 3 তালে রাগ চন্দ্রনন্দন। বেশ।
অপূর্ব। আচ্ছা, এই যে রেকর্ডিংয়ে বসার আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে এই মুহূর্তে তরুণ প্রজন্মের মধ্যে দেবাঞ্জন শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আগ্রহ কেমন দেখছো তুমি? এটা ভীষণই ইতিবাচক এবং আমি যেটা লক্ষ্য করলাম বিশেষত যারা পরবর্তী প্রজন্ম, যে সরোদ এবং শাস্ত্রীয় সঙ্গীত কোথাও না কোথাও একে অপরের পরিপূরক ছিল, কিন্তু এখন সরোদকে আরেকটু বড়ভাবে সবাই দেখছেন, যেখানে শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত নয়, 12টা স্বরের অন্তর্গত যে কোনো সুর, যে কোনো জনার, যেমন রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, ডিভোশনাল, এমনকি যেগুলো কন্টেম্পোরারি মিউজিক, যাই মেলোডিয়াস, যাই সুন্দর শ্রুতিমধুর, তাই সরোদে বাজানো যেতে পারে। এবং সেই আঙ্গিক নিয়ে বিভিন্ন, আমি সারা দেশ বিদেশে ইমেলস পাই, অনলাইন টিচিংয়ের মাধ্যমে এবং অফলাইন, দেখি যে মানুষের মধ্যে ভীষণভাবে একটা সরোদের প্রতি আকর্ষণ বেড়েছে, যেখানে ইনস্ট্রুমেন্টটা প্রধান। শাস্ত্রীয় সঙ্গীত তো অবশ্যই মূল আধার, কিন্তু সঙ্গে অন্যান্য জনারও সরোদে ইকুয়ালি একটা ক্রেজ বলুন, আকর্ষণ বলুন বেড়েছে। তোমার কাছেও নিশ্চয়ই ছাত্রছাত্রীরা? হ্যাঁ, মোটামুটি রয়েছেন, সৌভাগ্য শিখছেন। হয়েছে সারা দেশ বিদেশ এবং বিশেষত ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়াতেও, আফ্রিকাতেও বিভিন্ন বিভিন্ন মানে সরোদ শেখার সরোদ আগ্রহ শেখার, গোটা হ্যাঁ। দেশ জুড়ে, এখন গোটা সামনে পৃথিবী শুধু ব্যাপী। একটা স্ক্রিনের তফাৎ, তফাৎ। বাদ বাকি পুরো ওয়ার্ল্ড ইজ জাস্ট উইদিন দ্য হ্যান্ডস। আচ্ছা, এবার কি শোনাচ্ছ আমাদের? এবার শোনাচ্ছি সরোদে রবি এবং শাস্ত্রীয় সঙ্গীত একসঙ্গে, অর্থাৎ আচ্ছা। কবিগুরুর সৃষ্টি রাগ দেশে এসো শ্যামল সুন্দর, এবং পরে রাগ দেশে ঝালা দিয়ে শেষ করছি। চমৎকার, শোনা।
সুন্দর একটা সময় কাটালাম। দেবাঞ্জন ভট্টাচার্য এবং অরিজিৎ সাহা। দেবাঞ্জন, অরিজিৎ, তোমাদের দুজনকেই অফুরান শুভেচ্ছা। ভবিষ্যৎ অনেক ধন্যবাদ। সুন্দর হোক, সুগম হোক, দেশ জোড়া খ্যাতি হোক তোমাদের। আজকের এই ইউথ আড্ডা পর্ব এখানেই শেষ। নতুন আরেকটি এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ আড্ডা।